আমি তোমাকে কিসের মতো দেখি তা আমি নিজেই জানি না। সাইবানের চেহারা খানিক ঝুলে পড়ল। ইরাম নিজের কোমরের চারপাশে জড়ানো তার হাতের উপর নিজের একটা হাত রাখলো। মৃদু হেসে বলল, কিন্তু তোমাকে এত ভাবতে দেখে আমি সত্যি অবাক হলাম। শুরুতে যে ছেলে এই বিয়ে থেকে 500 হাত দূরে ভেগেছে, সে এখন আমায় বলছে সে চেষ্টা করছে একজন ভালো স্বামী আর বাবা হওয়ার। ভালো টালো বেশি ফেলেছো নাকি? কথাটি ইরাম খোঁচা দিয়ে মজা নিতেই বলেছে, অথচ সাইবানের দুই বাহু তার সমস্ত শরীরে সজোরে চেপে গেল। তার ঘাড়ে মুখ চুবিয়ে সাইবান ফিসফিস করে শুধালো। যদি বলি ভালোবাসি তবে বিশ্বাস করবেন? ইরাম অজান্তেই সামান্য শিউরে উঠল, পরক্ষণে পাল্টা জবাব দিল। এক মুখে আপু ডাকো আবার বলো ভালোবাসো। প্রিটি লিটল পারভার্ট আরন্ট ইউ? খিলখিল করে হাসল সাইবান। তার তপ্ত শ্বাস ছুঁয়ে গেল ইরামের ত্বক। মনে হলো প্রত্যেক লোমবুছি দাঁড়িয়ে গিয়েছে শিহরণে। আমার আপু ডাকে খুব সমস্যা হচ্ছে নাকি আপনার? লজ্জা পেয়ে গেল ইরাম। গাল জোড়া লালচে হয়ে উঠল। না মানে আমাদের বিয়ে হয়ে গিয়েছে, এরপরেও তুমি আপু ডাকো। এমনিতেই বলছিলাম আমার ওসব সমস্যা টমস্যা হয় না। হুম, বুঝতে পেরেছি। ইরাম আপু একটু বিরক্ত বোধ করেন না। ওকে ফাইন, ইরাম আপুকে তাহলে আমি এখন থেকে বারবার আপু ডাকবো। ঠিক আছে আপু? ইরামের ভ্রুজোড়ায় তীব্র ভাঁজ পড়ল। দাঁতে দাঁত পিষে নাকের ডগায় ক্রোধ নিয়ে সে বলল, ভালো হচ্ছে না কিন্তু আলাদিন। কেন ভালো হচ্ছে না আপু? আলা হুম। ইরাম মাথা কাত করে প্রতিবাদের সুরে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু পারল না। অত্যন্ত কাছাকাছি থাকায় সাইবানের ঠোঁটের সাথে তার ঠোঁট ছুঁয়ে গেল, কিন্তু প্রথমবারের মতন এবার সহসাই ছাড়া পেল না সে। এর পরিবর্তে সাইবানের একটি হাত ইরামের ঘাড়ে জড়িয়ে গেল, অন্যটি চেপে ধরল কোমর। হ্যাচকা টানে নিজের শরীরের সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল সে অর্ধাঙ্গিনীকে। তার ঠোঁটের মাঝে ডুবিয়ে দিল নিজের ঠোঁট। মায়া আস্বাদন করতে লাগলো নিগুড়ভাবে। ইরাম প্রথমটাই জমে গেল। হাত দিয়ে হালকা ধাক্কা দিল সাইবানের বুকে, কিন্তু পর মুহূর্তেই তার মস্তিষ্ক বুঝি থমকে গেল। সরিয়ে দিতে ইচ্ছে হলো না। বুকের ভেতর অনুভূতির উষ্ণতা ভর করলো। এই নিরাপদ বাহুডোরে যেন তার কোনো ক্ষতি হবে না। ইরাম তাই আজ নিজেকে রুকলো না, সঁপে দিল। চোখ জোড়া বুঝে এলো তার আবেশে। হাতের আঙ্গুল খামছে ধরল সাইবানের জ্যাকেট। ধীরে ধীরে সাড়া দিল অনুভূতির ডাকে। শীতল বাতাস ঝাপটা দিয়ে গেল গায়ে, অথচ দুটি সত্তা তা অনুভবই করল না। লুটিয়েছে তারা একে অপরকে আজ আপন সত্তায়। সাইবান আদরের ছোঁয়া ক্রমশ গভীর থেকে গভীরতর করে তুলল। ইরামের প্রতিটি কম্পন, প্রতিটি প্রতিক্রিয়া তার অস্তিত্বে ঘূর্ণিপাক খেলিয়ে দিল। চোখ জোড়া হালকা একটু খুলল সে। সম্মোহিত নয়নে দেখল কিভাবে অর্ধাঙ্গিনী নিজেকে সমর্পণ করে দিয়েছে তার দুয়ারে। একটুখানি থামল সাইবান। ইরামের ঠোঁটের উপর জড়ানো গলায় ফিসফিস করে বলল, নেশা তামাকে নেই, নেশা আপনার ঠোঁটে। ইরাম ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে জলজলে চোখ মেলে তাকালো। সাইবান পুনরায় তার ঠোঁটে চুমু খেলো, এবার অত্যন্ত যত্ন নিয়ে আলতোভাবে দীর্ঘ সময় ধরে। এরপর হঠাৎ করেই থেমে গেল সে। আচমকা ঘাড় ঘুরিয়ে করিডোরের প্রান্তে তাকালো। ইরামের মনে হলো তার শরীর দুলছে। সাইমানের কাঁধে মাথা ঠেকিয়ে সেও তাকালো, অথচ ওই দিকটায় কালিগোলা অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ল না তার। ধরপড় করতে থাকা বাদ্যযন্ত্র সামলে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সাইবান তীক্ষ্ণ দৃষ্টিতে আরো কিছুক্ষণ চেয়ে থেকে জবাব দিল, মনে হলো কেউ আমাদের দেখছে। ইরাম সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো সামনে ভালোভাবে। না, কিছুই দেখতে পেল না এবারেও। ওই দিকটা একদমই ফাঁকা। কোথায়? পিছনে সাইবান মুহূর্ত কয়েক দাঁড়িয়ে থেকে শেষমেশ নিজের চেহারায় ধার লুকিয়ে নমনীয় করে বলল, আমার মনের ভুল বোধ হয়। এগিয়ে এসে নিজের গায়ের জ্যাকেটটা খুলে ইরামের কাঁধে জড়িয়ে দিল সে। ঠান্ডা বাড়ছে, কেবিনে চলুন। ইরাম অবাক হয়ে সাইবানের দিকে তাকালো। একটা হাফ হাতা টি শার্ট পরনে ছেলেটার। এ কি, তোমার ঠান্ডা লাগবে না? জলজলে ঠোঁটে জিভ বুলিয়ে তির্যক হাসল সাইবান। হাত বাড়িয়ে ইরামের কাঁধে চড়ানো ওড়নাটা হাতড়ে নিয়ে জ্যাকেটটা ভালো মতো পরিয়ে দিল। সেই ওড়নাটা নিজের গায়ে চাদরের মতো করে চড়ালো সে। এবার আর ঠান্ডা লাগছে না, চলুন। ইরামের একটা হাত ধরে হাঁটতে শুরু করলো সে। অর্ধাঙ্গিনী তাকে অনুসরণ করতে করতে অপলক চেয়ে রইল। বুকের ভেতর দামামা বাজল উভয়ের। হিমশীতল বাতাসও তাদের শরীরে উত্তাপ প্রশমিত করতে পারল না আর।
ফ্যামিলি কেবিনের বিছানায় গোল হয়ে ঝালমুড়ি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে সকলে। সাইবান একটা চেয়ার নিয়ে কাছাকাছি বসেছে, কারণ বিছানায় তার জায়গা হয়নি। তার বুকে লেপ্টে ইজান ঘুমিয়ে আছে। ছেলেকে সাবধানে ধরে রেখেছে সে। সারিকার হাতে একটা খালি বোতল। সে গুনে গুনে সবার দিকে তাকিয়ে সে গলা খাকারি দিয়ে শুরু করলো। ওকে, সবাই রেডি? আমরা ট্রুথ আর ডেয়ার খেলছি। বোতলের মুখ যার দিকে ঘুরবে সে দুটো অপশন পাবে। ট্রুথ নিলে আমরা তাকে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের সত্যি সত্যি জবাব দিতে হবে মন থেকে। আমরা না বুঝলেও আল্লাহ কিন্তু ঠিকই বুঝবে। সো মিথ্যা হইতে সাবধান। সারিকার কথায় অনেকে হেসে ফেলল। সে পুনরায় বলল, আর ডেয়ার নিলে একটা টাস্ক কমপ্লিট করতে হবে। যে কোনো কিছু বলা হতে পারে, করতে মেনে নিতে হবে। না মানলে পেনাল্টি হিসেবে আমরা যা বলবো তাই মাথা পেতে নিতে হবে। ওকে, এবার শুরু করলাম। সবার মাঝে বসে সুগন্ধা ভয়ে ভয়ে নিজের হাত দুটো জুড়ে প্রার্থনায় লিপ্ত হয়ে গেল। সারিকা বোতলটা মাঝখানে রেখে ঘুরিয়ে দিল। বনবন করে ঘুরল সেটা। সঙ্গে সকলের হৃদস্পন্দন হলো বাঁধনহারা। বোতলের মুখটা ঘুরতে ঘুরতে থামলো অনুরাগের দিকে। অনু, পেয়েছি তোকে। শীষ বাজিয়ে হাততালি দিয়ে উঠল তিতলি। অনুরাগ একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের মাথায় হাত বোলালো। মৃদু হাসি গোপন করে বলল, ট্রুথ। চাশালা, চেয়ারে আসল মজা। এ ভাই, আমি জানি না, এ শালাকে তোরা প্রশ্ন কর। তিতলি হাল ছেড়ে মুখ ফুলিয়ে বসে রইল। সাইবান ঘুমে কাদা হয়ে যাওয়া ইজানকে নিজের কাঁধে শুইয়ে জানালো, ওর এমন কোনো ডার্ক সিক্রেট নেই যেটা আমি জানি না, তাই তোরাই প্রশ্ন কর। জীবনে কয়টা প্রেম করেছো? হঠাৎ করে প্রশ্নটা করলো সারিকা, একদম স্বাভাবিকভাবেই। সকলে উৎসাহ নিয়ে তাকালো একমাত্র ইরাম বাদে। সে প্রশান্ত চোখে একবার সারিকা এবং অতঃপর অনুরাগের অভিব্যক্তি লক্ষ্য করলো। অনুরাগকে অবশ্য তেমন বিব্রত মনে হলো না। দ্বিধাহীন জবাব দিল সে, একটাও না। আজকালকার ছেলে হয়ে একটাও প্রেম করনি? এটা বিশ্বাসযোগ্য? সারিকার দ্বিতীয় প্রশ্নে একগাল হাসলো অনুরাগ। ট্রুথ চেয়েছেন। সত্যি বলছি, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার। ভাই, ও সত্যি বলছে। প্রেম আর অনুরাগ পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু। চোখ উল্টে মন্তব্য চালান করলো তিতলি। সাইবান তেমন কিছু বলল না। চোখ ফিরিয়ে ছেলে ঠিকঠাক ঘুমুচ্ছে কিনা খেয়াল করলো। সকলের মাঝখানে হঠাৎ সুগন্ধা বলে উঠল, আচ্ছা, প্রেম ছিল না কিন্তু অনুভূতিও আছিল না, ওই যে ক্রাশ আর কি। সুগন্ধার অপ্রত্যাশিত প্রশ্নটি সকলকে জমিয়ে দিল ক্ষণিকের জন্য। অনুরাগ প্রতিক্রিয়া করার সুযোগ পেল না। এর আগেই সারিকা মাঝখানে বলে উঠল, একটাই প্রশ্ন করা যায় সুগন্ধা, তুই আরেকটা প্রশ্ন করতে পারবি না। আমি বোতল ঘোরাচ্ছি আবার। অনুভূতি ছিল। সারিকা বোতল ঘোরাতে উদ্যত হলেও অনুরাগের উত্তরে থমকে গেল। ঝট করে ফিরে তাকালো। ছেলেটা তার দিকে তাকিয়ে নেই, দৃষ্টি আপতিত সুগন্ধার উপর। সকলের পিনপত নীরবতার মাঝে অনুরাগ বেশ শান্ত স্বরেই বলে গেল, সেটাও একজনেই, তাকে পেলাম না, তাই আর কোনো অনুভূতি জীবনে আসলো না। পাইলেন না কেন? সুগন্ধা যেন মুহূর্তের মাঝে ডুবে গিয়েছে। জলজলে দৃষ্টিতে চেয়ে আছে অনুরাগের দিকে। মৃদু হেসে অনুরাগ সোজা হয়ে বসে তার চোখে নরম দৃষ্টি ফেলে বলল, ভালোবাসলেই পেতে হবে এমন কথাও লেখা আছে। কৃষ্ণ কি রাধাকে পেয়েছিলেন? চোখ পিটপিট করলো সুগন্ধা। কিন্তু ওনাদের তো আত্মার মিলন হয়েছিল। অনুরাগের হাসিটা একটুখানি প্রশস্ত হলো। আমার ভাগ্য সেটা নেই। পরিস্থিতি ক্রমশ গভীর হয়ে যাচ্ছে দেখে ইরাম বিষণ্ণতা দূর করে বলল, সারিকা, বোতল ঘোরাও। এতক্ষণ বরফের মতন বসে থাকা সারিকা এবার মাথা দুলিয়ে বোতলটা ঘুরিয়ে দিল। সামান্য হাত কাঁপলো তার, যা সূক্ষ্মভাবে এড়িয়ে গেল সে। বনবন করে ঘুরতে ঘুরতে বোতল এবার গিয়ে থামলো তিতলির উপর। ইয়াস ডিয়ার বেবি। লঞ্চের রেলিংয়ে উঠে একটা লাফ দে। সাইবানের কথায় তিতলি তেলে বেগুনে জ্বলে উঠল। তোর সমস্যাটা কি? আমি মরে গেলে তুই খুশি হবি না? দাঁড়া, দিচ্ছি এক্ষুনি লাভ। অনুরাগ তিতলির হাত টেনে বসিয়ে দিল। বাফারে বাবা, মাথা দেখি বুলেট ট্রেনের গতিতে চলে। ও মজা করছে আর তুইও সেই তালে।
ধেই ধেই করে নাচছিস? আমার কথা শোন, তোর ডেয়ার হলো তুই তোর কোকিলা কণ্ঠে আমাদেরকে একটা গান গেয়ে শোনাবি, ওকে? নে, আমি তবলা বাজাচ্ছি, তুই ভটভটি চালু কর। কি? আমার গান তোর ভটভটি মনে হয়? দাঁড়া, দেখাচ্ছি তোকে। অনুরাগ এতক্ষণ ঝালমুড়ি রাখা বিশাল বাটিটা তুলে সত্যি সত্যি তবলার ভঙ্গিতে বাজাতে শুরু করলো। সাইবান একটা চামচ তুলে তালে তালে গ্লাসে বাড়ি দিতে লাগলো। বন্ধুদের দলের কাণ্ড দেখে হাসি আটকে কোনো মতে তাকিয়ে থাকতে পারল শুধু বাকিরা। তিতলি চোখ বুজে মারাত্মক কর্কশ কণ্ঠে গাইতে শুরু করলো। এভরি নাইট ইজ মাই ড্রিমস, আই সি ইউ, আই। গানের সুরটা খারাপ না, কিন্তু তিতলি অহেতুক জোর দিয়ে রীতিমতো চিৎকার করে গাইছে। দুই হাত দুদিকে ছড়িয়ে শাহরুখ খানের মতন করে দাঁড়িয়েছে, যেন সে বিছানায় না, কোনো হাইলি প্রফেশনাল ব্র্যান্ড মেম্বারদের সঙ্গে স্টেজে আছে। সামনে হাজারো দর্শক। তালি দিতে দিতে গলার অসহ্য চিৎকারে না পারতে হিসিয়ে উঠল ইরাম। তার কাঁধে কান গুজে রইল সুগন্ধা। তিতলি চেঁচিয়ে গাইছে, Every night in my dream, I see you, I feel you, that says how. শালিকে থামা, শালির ভোকাল কর্ড ছিঁড়ে যাবে। কানে হাত চেপে এক হাতে অনুরাগকে ঠেলে দিল সাইবান। অনুরাগ একটা বালিশ তুলে ধপাস করে তিতলির মুখ বরাবর মারতেই মেয়েটা পা হড়কে বিছানায় আছড়ে পড়ল। গান বন্ধ হয়ে গেল সহসায়। ভালো ডেয়ার করেছিস, টাইটানিকের গান গে। এবার যদি এই লঞ্চ ডুবে দেখিস, তিতলি তোকে সবার আগে ধাক্কা দিয়ে পানিতে ফেলবো আমি। কান দুটো বিষিয়ে দিল। উফ ভগবান! কানে আঙ্গুল চালালো অনুরাগ। এখনো শ্রবণ ইন্দ্রিয় সচল আছে বলে স্বস্তি পেল। অপরদিকে অট্ট হাসতে হাসতে উঠে বসলো তিতলি। সবাইকে শাস্তি দিয়ে সে বেশ মজাই আছে। মাথা ছিমছিম করছে সারিকার চিৎকারের কারণে। বোতলটা নিয়ে সে দ্রুত ঘুরিয়ে দিল তিতলি আর একটা গান ধরার আগেই। এবার নির্দেশিত হলো সারিকার নিজের দিকেই। ট্রুথ। দুহাত তুলে আত্মসমর্পণের ভঙ্গিতে তাড়াতাড়ি বলল রমণী। তাহলে বলো, পোটলার কাজিন কত দূর? পৃথিবীতে আসবে নাকি মঙ্গল থেকে নামানোর চিন্তাভাবনা নেই তোদের? প্রশ্নটা করলো সাইবান। সারিকা ক্রোধে ভ্রু কুঁচকে ফেলল। একটা চোপাট দিয়ে তোর দাঁত ফেলে দেবো বেয়াদ্দপ। বড় বোনকে এসব প্রশ্ন করিস, নির্লজ্জ! ও মা, পরিবার পরিকল্পনার কথাই তো জিজ্ঞেস করলাম। এতে এত রেগে যাওয়ার কি আছে? নাকি দুলাভাইয়ের পাওয়ার কম? তা অবশ্য হতেও পারে, সবাই তো আমার মতন বিনাশ্রমে বাপ হতে পারে না। দুষ্টুমির হাসি হাসলো সাইবান। ঘুমন্ত ইজানের পিঠ চাপড়াতে চাপড়াতে খানিক ভাব নিল। সারিকা একটি হাত বাড়িয়ে তক্ষুনি ভাইয়ের বাহুতে একটা ঘুষি বসিয়ে দিল। পাল্টা চুল টানা খেলো নিজেও। তোর মাথা কম, তুই দেখেছিস? দেখার আমন্ত্রণ জানাচ্ছিস নাকি? পাকা হাসলো সাইবান। সারিকা তেতে উঠ। এরামাপু, ওকে থামান বলে দিচ্ছি, না হলে আজকে আমার হাতেও এমন মারটা খাবে যে 2 দিন কোমর সোজা করে দাঁড়াতে পারবে না। ইরাম সাইবানের দিকে চেয়ে সত্যি সত্যি ইশারা করলো চুপ থাকতে। সারিকা ততক্ষণে নিজের ক্রোধ সামলে চুপচাপ বসলো। দীর্ঘ প্রশ্বাস টেনে হৃদয় শান্ত করে শেষমেশ জবাব দিল। আমি আর মেশির দুজনেই কাজে ব্যস্ত থাকি। যখন মনে হবে বাচ্চার দায়িত্ব নিতে পারবো, মা বাবা হওয়ার যোগ্যতা হয়েছে, তখন প্ল্যান করব। তাহলে আপনার হইতে হইতে আমাদের ভাইজানের আরও 2টা হইয়া যাবে পরিশ্রমের সহিত। সুগন্ধা মন্তব্য না করে পারল না। অট্টহাসি হেসে উঠল সবাই। তৎক্ষণাৎ ক্ষিপ্র গতিতে এগোলো সাইবানের হাত। সুগন্ধার বেনি ধরে 2টো পাক্কা মারবে সে এক্ষুনি, কিন্তু ইরাম মাঝখানে থাকায় তার হাতটা চাপড় দিয়ে সরিয়ে দিল। ধমকালো, পুচুপু উঠে যাবে, যাও ওকে রেখে এসো। উঠে দাঁড়িয়ে সুগন্ধার দিকে নীরবে অশনি দৃষ্টি ফেলল সাইবান। একলা পেলেই হয়েছে শুধু। অদূরে গিয়ে সোফার উপর রাখা বেবি কেরিয়ারে ছেলেকে শুইয়ে দিয়ে আবার ফিরে এলো সে। ততক্ষণে মুখ টিপে হেসে নিল সকলে। বোতল ঘোরানো হলো আবার। এবার পড়ল বরাবর সুগন্ধার দিকে। ডেয়ার তোমার ডেয়ার এটাই যে এর পরে যার দিকে বোতল ঘুরবে তার সঙ্গে একটা রেসলিং ম্যাচ খেলতে হবে। ইরাম বলল। সবাই চমকে উঠে সহমত জানালো। পছন্দ হয়েছে। হায় আফা,
এইভাবে বেইমানিটা করলেন আমার সাথে? ততক্ষণে বোতল ঘুরিয়ে দিয়েছে সারিকা তীব্র উত্তেজনায়। সেটা গিয়ে ঘুরতে ঘুরতে পড়ল ঠিক যে বান্দার কামনায় সকলে ছিল। সাইবান বাঁকা হেসে হাতের আঙ্গুল মটকাতে মটকাতে উঠে দাঁড়ালো সে। আয় জরিনার আম্মা সখিনা, তোর সাথে একটু কুতকুত খেলি। সাইবানের শক্তিশালী বাহু লক্ষ্য করে ঢোক গিলল সুগন্ধা। আমারে বাঁচান আফাজান, মুরগির মতো একটা পাক্কা মারবো আমারে। ইয়া জেগে ওঠো নারী শক্তি, লড়াই করো, লড়াই করো। তিতলি তালি দিতে দিতে চিয়ার করতে লাগলো। অত্যন্ত মজাদার হয়ে উঠল সময়টা। যা হওয়ার তাই হলো। সাইবানের কিছুই করার প্রয়োজন পড়ল না। সে শুধু সুগন্ধার পিঠে কনুই দিয়ে একটা ঠেলা দিল। তাতেই মেয়েটা ধরাশায়ী হয়ে মেঝেতে শুয়ে গড়াগড়ি দিতে লাগলো। আমি আম্মা জানের কাছে বিচার দেবো। ভাইজান, আপনার উপর তামান্না ভাটিয়ার অভিশাপ পড়ুক। কি বললি? ওরে দুর্গন্ধ! দুজনের ঐতিহাসিক লড়াই দেখে মিটমিট করে হাসলো অনুরাগ। খেয়াল করলো না কতক্ষণ যাবৎ তার দিকে অপলক চেয়েছিল এক রমণী। বেশ অনেকটা সময় কেটে গেল সবার খেলায়। একবার এক একজনের কাজকর্মে রীতিমতো হাসাহাসির রোল পড়ে গেল চারপাশে। লঞ্চের যাত্রাটা হয়ে উঠল দারুণ উপভোগ্য। সবার দিকে 2-3 বার করে ঘুরলেও একবারও ইরামকে বাগে পায়নি কেউই। বোতলটা যেন নাছোড় বান্দা, পণ করেছে ইরামের দিকে ঘুরবেই না। শেষমেশ সারিকার হাত থেকে সুগন্ধা বোতলটা কেড়ে নিল। আফাজান, আমারে দেন। এইভাবে হইব না। সু মন্ত সু কালাকুত্তার গু। মন্ত্রপুত ফু দিয়ে সুগন্ধা বোতলটা ঘুরিয়ে দিল। নিঃশ্বাস আটকে দেখল সবাই। অবশেষে অপেক্ষার অবসান ঘটল। বোতলটা ইরামের দিকে গিয়ে থামলো। ইয়েস ইয়েস, এটাকে বলে কালাকুত্তার অভিশাপ। সবাই একসাথে গর্জে উঠল জিত হাসিল হতেই। ইরাম সবার উত্তেজনা দেখে হাত উছিয়ে থামিয়ে মুচকি হেসে বলল, ডেয়ার। ইরামের বলতে দেরি তিতলির সুযোগটা লুফে নিতে একটুও দেরি হলো না। যেন সে বহুক্ষণ যাবৎ পরিকল্পনা করে রেখেছিল অন্য কেউ কিছু বলার আগেই তিতলি বলে বসলো। আমাদের সবাইকে 1 মিনিট নেচে দেখাতে হবে। প্রথমটায় সবাই স্তব্ধ হয়ে রইল। তিতলির কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ইরামের সঙ্গে নাচ জিনিসটা চাই নাকি? সে যে ধরনের শান্ত আর জটিল মস্তিষ্কের মেয়ে, অনুরাগ বাদ সাধল। আমরা বরং অন্য কিছু দেই, আরো ফানি। কেন? আমরা সবাই তো যা দেওয়া হয়েছে চুপ করে করেছি। ইরাম আপু, ভাবি নাচলে দোষ কোথায়? বয়স হয়ে গিয়েছে মানি, কিন্তু এখানে আমরা সবাই তো বন্ধু বন্ধু। উই সি, উই ডোন্ট জাজ। হাত চাপড়ে হেসে উঠে বলল তিতলি। এতক্ষণ যাবৎ যে মজার মুহূর্তটা গড়ে উঠেছিল সেটা কেমন যেন হঠাৎ করেই ভেঙে গেল। প্রত্যেকের মুখ থমথমে হয়ে রইল। সাইবান নিজের হাতের মুঠো শক্ত করে ফেলল। ভ্রু কুঁচকে সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এর আগেই ইরামের কণ্ঠ ধ্বনিত হলো। নো প্লিজ জাজ। হুট করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রমণী। হেঁটে গেল কেবিনের মাঝখানের ফাঁকা মেঝেতে। সুগন্ধার দিকে চেয়ে সে কাঁধের ওড়না পেঁচিয়ে কোমরে বাঁধতে বাঁধতে আদেশ করল, নজরুলের গানটা ছাড়ো। শুকনো পাতার নুপুর পায়ে। প্রথমটাই সুগন্ধাও থ হয়ে রইল। পরক্ষণেই অবশ্য ফোন নিয়ে ভলিউম বাড়িয়ে নেট থেকে গানটা বের করে ছাড়ল। সারিকা, অনুরাগ, তিতলি, সুগন্ধা প্রত্যেকে বুঝি একদম নিঃশ্বাস আটকে সামনের দিকে চেয়ে রইল। গানের সুরে ভরে উঠল সমস্ত কেবিন। ইরাম অবস্থান নিয়ে দাঁড়িয়েছে, চুলগুলো খোপা থেকে খুলে দিয়েছে। অবশেষে গানের লাইন প্রতিধ্বনিত হলো দেওয়ালে দেওয়ালে। ইরানি বালিকা যেন মরুচারিণী, পল্লীর প্রান্তর বন বন হারিণী। ইরামের শরীর তুলে উঠল তালে তালে। হাতের আঙ্গুলের মাঝে ফুটল নাচের মুদ্রা। তরঙ্গের মতো খেলে চলল সে মেঝে জুড়ে। নমনীয়ভাবে বেঁকে গেল শরীর, কখনো এদিকে কখনো সেদিকে। যেন কলকলে নদী, যেথায় দরকার সেথায় বাঁকে। অপলক নয়নে চেয়ে রইল সকলে। আর সাইবান, সে সবার থেকে আলাদা। তার চোখ জোড়া আটকে আছে অর্ধাঙ্গিনীর শরীরের ভাঁজে ভাঁজে। ছুটে আসে সহসাই গৈরিক বরণী, বালুকার উর্মি গায়ে। দুহাত দুদিকে ছড়িয়ে ঘুরতে লাগলো ইরাম। সে জানে শাস্ত্রীয়ভাবে ধরতে গেলে তার মুদ্রাগুলো একদম পারফেক্ট হচ্ছে না। অনেক বছরের অবহেলার ফল। সে নাচছে শুধুমাত্র কিছু স্মৃতি থেকে, কিন্তু সাধারণের দৃষ্টিতে এসব দোষ ত্রুটি ধরা পড়বে না। তারা শুধু দেখে যাচ্ছে ইরামের কোমল অবয়বের তরঙ্গ শৈলী। জল তরঙ্গে ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে এসে যায়।
চোখ বুজে ফেলল ইরাম, ঘুরতে লাগলো আপন মনে, যেন এই ঘূর্ণনের কোনো শেষ নেই। বন্ধ চোখের পাতায় ভাসলো এক লোকায়িত স্বপ্ন, বাবার মৃত্যুর পর যে স্বপ্ন শুধু স্বপ্ন হয়েই থেকে গিয়েছে তার। পেটের দায়ে জীবনের তাগিদের শখের স্থান ছিল না কোনো, অথচ সেই শখটা আজও কেমন তার আত্মায় মিশে আছে। অধিকাংশ শাস্ত্রীয় বিদ্যায় সে ভুলে গিয়েছে, অথচ তার শরীর ঠিকই মনে রেখেছে কেমনভাবে দুলতে হয়, কেমনভাবে ঢেউয়ের মতন তালে তালে নিজেকে ভাসিয়ে দিতে হয়। ইস, যদি ঠিক এমন করে সব দুঃখ দুর্দশাকে ভুলে যাওয়া যেত, যদি এইভাবেই নাচের মুদ্রায় জগৎটাকে জিতে যাওয়া যেত, তবে কি খুব ক্ষতি হতো? সঙ্গীতের সাথে সাথেই থামলো ইরাম, মেঝেতে বসে সুন্দর এক ইতি টানলো। তার খোলা চুলগুলো ছড়ালো বাতাসে, ওড়নার কাপড় এলিয়ে পড়লো স্রোতের মতন। হাঁপালো ইরাম সামান্য, চোখ খুলে সামনে তাকালো, দেখতে পেল বরফের মতন জমে থাকা প্রত্যেকটি মুখ, তিতলির চোখ জুড়ে অবিশ্বাস। কিন্তু সেসব তার কেন যেন দেখতে ইচ্ছে হলো না। অজান্তেই দৃষ্টি গিয়ে থামলো চেয়ারে বসে থাকা পুরুষটির দিকে। স্বামী তার এক নাগারে চেয়ে আছে, চোখের পলক ফেলছে না, ঠোঁট জোড়া একটুখানি ফাঁক হয়ে আছে, ঘাড়ের দিকটায় কয়েক ফোঁটা ঘাম চিকচিক করছে। নাচছিল ইরাম, অথচ পাগলের মতন হাঁপাচ্ছে সাইবান। ওই ঘন কালো চোখের মাঝে ধোঁয়াশা দেখল রমণী, যেন ঝড়ের ঝাপটায় তোলপাড় খেলে যাচ্ছে উপকূলে। মাইন্ড ব্লোয়িং। সবার আগে হাততালি দিয়ে উঠল অনুরাগ, অতপর একে একে অন্যরাও। অথচ সাইবান এক চুল নড়ল না, ওই একইভাবে বসে চেয়ে রইল। বরফে পরিণত হয়েছে সে সম্পূর্ণ। ভাবিজান, আপনি এত সুন্দর নাচ পারেন? কই, কখনো তো বলেন নাই। ইরাম আস্তে করে উঠে দাঁড়ালো মেঝে থেকে। সুগন্ধা মহা বিস্ময় নিয়ে বলল। ইরাম মুচকি হাসলো। তেমন কিছু না, ছোটবেলায় কয়েক বছর কত্থক শিখেছিলাম, সেটাই আর কি। বেশিরভাগই ভুলে গিয়েছি, এখন একটু একটু মনে আছে। বলতে বলতে বিছানার দিকে ফিরে এলো ইরাম। এই যদি একটু আধটু হয় তাহলে পুরোটা মনে থাকলে কি হতো আর ভাবতে চাইছি না। সারিকা মন্তব্য করলো। আর সমস্ত সময়টা জুড়ে শুধু দুটো মানুষই একদম নীরব বিহবল হয়ে থাকলো। এক তিতলি, অন্যজন সাইবান। ইরাম অন্তত কিছু আশা করেছিল, তবে সাইবানের কাছ থেকে তেমন কোনো মন্তব্যই এলো না। উল্টে অনুরাগ যখন জিজ্ঞেস করলো, কিরে বেটা, তোর কেমন লাগলো? সাইবান নড়ল না, কিছু বলল না, শুধু নিজের ঠোঁটে ঠোঁট চেপে ফেললো। তার অভিব্যক্তি বোঝা মুশকিল, কেমন একটা অস্বস্তি ছড়িয়ে পড়লো চারপাশে। ইরাম অস্ফুট কণ্ঠে বলল, আলাদিন। ঠিক তখনই হুট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ল সাইবান। ইরামের দিকে তাকালো না পর্যন্ত, বরং অহেতুক কঠোর গলায় বলল, খেলা শেষ, আমি বাইরে বাতাস খেতে যাচ্ছি। এইটুকুই, না কোনো ব্যাখ্যা, না কোনো কিছু। সাইবান হনহন করে হেঁটে দরজা খুলে কেবিনের বাইরে চলে গেল। বাকিরা সবাই হতভম্ব হয়ে চেয়ে রইল শুধু। ইরামের মনটা কেমন যেন চুপসে গেল, নিজের কোলের দিকে তাকিয়ে রইল সে। কি আশা করছিল সে? একটা মন্তব্য, কিছুটা প্রশংসা, হয়তোবা। সে করলেও বা কি, না করলেও বা কি, বাকিরা তো করেছে। অথচ এরপরও তার এমন খারাপ লাগছে কেন? বেশ কিছুক্ষণ পর ইজানকে খাইয়ে ঘুম পাড়ানোর সময় আর এক দফায় আশাহত হতে হলো ইরামকে। রাতের খাবার শেষে কেবিনে সাইবানের বদলে এসে ঢুকলো সুগন্ধা। ইরাম অবাক হয়ে গেল। মেয়েটি বিছানার এক কোনায় বসে বেনি পাকানো চুল খুলতে খুলতে জানালো, ভাইজান আমাদের কেবিনে গিয়ে বলে আমি যেন আজকে আপনার সাথে ঘুমাই। আরও নিজে? সুগন্ধা কাঁধ তুলে বলল। উনি বলে অনুরাগ দাদার সাথে ঘুমাইবেন। বিছানা ছেড়ে বালিশ গোছাতে লাগলো সুগন্ধা। ইরাম এক কোনায় বসে ছেলেকে বুকে নিয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল। সাইবান এমনটা কেন করলো? সে তো কথা দিয়েছিল তারা এই ট্যুরে একসাথে থাকবে। ভীষণ অভিমান জমলো রমণীর মনে, কিন্তু কিছুই বলল না সে। বেশ হয়েছে, থাক সে দূরে, ইচ্ছে মতন। ইরামের আর কিছুই চাই আসে না। সত্যিই কি চাই আসে না? গভীর রাত, ঠিক কয়টা বাজে কারুরই খেয়াল নেই। রয়্যাল কেবিনের ভেতরে সকলে নিদ্রাচ্ছন্ন। দুইতলা কেবিনটির নিচতলার বিছানায় ঘুমিয়েছে সাইবান আর অনুরাগ। ওপরের তলায় তিতলি এবং সারিকা। লাইট বন্ধ, থেকে থেকে লঞ্চের দুলুনি টের পাওয়া যাচ্ছে। বিছানায় শুয়ে তাই অনুরাগের ঘুম আসছে না, তবুও চোখ বুজে মরার মতন পড়েছিল সে।
কতক্ষণ কেটেছে হিসাব নেই। পাশ থেকে হালকা নড়চড়ের কারণে মাথাটা কাত করে তাকালো। বড় একটা কম্বল ব্যবহার দুজনে। আবছা আধারিতে কিছুই চোখে পড়ল না প্রথমে, পরে দেখা গেল কম্বল। সাইবান একেবারে মুড়ি দিয়ে শুয়েছে, তবে অদ্ভুত ব্যাপার হলো কম্বলের ভেতর হালকা আলো দেখা যাচ্ছে। চোখ কচলে ভালো মতো তাকালো অনুরাগ। না, ঠিকই দেখছে, ওটা ফোনের আলো খুব সম্ভবত। কিছুক্ষণ আগেই তো ঘুমে কাদা হয়েছিল ছেলেটা, এখন তবে লুকিয়ে লুকিয়ে কি দেখছে? কৌতূহল থেকে অনুরাগ অত্যন্ত সাবধানে ধীরে ধীরে কম্বলের ভেতর মাথা ঢুকিয়ে দিল। সাইবান নিজের কাজে এতটাই মগ্ন ছিল যে ঘুমন্ত ভাবা বন্ধুর নড়াচড়া খেয়ালই করল না। অনুরাগ সন্তর্পণে কম্বলের ভেতর পিছন থেকে সাইবানের ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। চোখ মেলে হতবাক হয়ে দেখল সামনের দৃশ্য। সাইবান পাশ ফিরে শুয়ে আছে, হাতে ফোন। ফোনের ব্রাইটনেস একেবারে লো থাকা সত্ত্বেও অন্ধকারের কারণে ভালোই চোখে পড়ছে, আর সেই ফোনের স্ক্রিনে ভাসছে ইরামের নাচ। চোখ বড় বড় হয়ে গেল অনুরাগের, নিঃশ্বাস আটকে নীরবে দেখল সে খেলার সময় ইরামের নাচের ভিডিও। অদ্ভুত এক অ্যাঙ্গেল থেকে ভিডিওটা করা হয়েছে, বাঁকাভাবে চোখে পড়ছে। এটা সাইবানের কাজ, তাতে সন্দেহ নেই, কিন্তু ছেলেটা সবার থেকে লুকিয়ে ভিডিও কখন করলো? করছেনি যখন তখন, এখন এভাবে দেখছে কেন? অনুরাগ পাক্কা 10 মিনিট ওভাবেই ঘাপটি মেরে বন্ধুর কাণ্ড কারখানা দেখে গেল। সাইবান ইরামের নাচের ভিডিওটা বারবার দেখছে, শেষ হয়ে গেলে আবার টেনে প্রথম থেকে শুরু করছে, মাঝে মধ্যে আবার বিশেষ কিছু জায়গায় পজ করছে। ইরামের হাতের মুদ্রা জুম করে দেখছে, কখনো বা চোখ, কখনো চুল, কখনো বা ঠোঁট। প্রতিটি কোণ থেকে যতবার যত রকমভাবে সম্ভব সাইবান ভিডিওটা দেখেই চলেছে। অনুরাগের মুখস্থ হয়ে গেল কখন কোথায় কোন সেকেন্ডে কি হবে না হবে, কোথায় কোথায় সাইবান পজ করবে, অথচ ছেলেটা সামান্য বিরতি দিচ্ছে না। বারবার বারবার একই কাজ করে যাচ্ছে বিরতিহীনভাবে। 1, 2, 3, 16, 32-এর পর অনুরাগ গোনা ছেড়ে দিল। আর সম্ভব না তার পক্ষে এসব দেখা। সাইবানের কাঁধে অবশেষে হাত রেখে উপস্থিত জানান দিল সে। এর জন্যই বউয়ের কেবিন থেকে পালিয়ে এসেছেন মিস্টার আলাদিন। হাই, ইয়া আল্লাহ। অস্ফুট স্বরে ভড়কে উঠল সাইবান, হাত থেকে ফোনটা পিছলে বিছানায় পড়ে গেল। কম্বল ছুঁড়ে উঠে বসে গেল সে। প্রসারিত দৃষ্টিতে ধরা পড়া চোরের ভঙ্গিতে চেয়ে দেখল অনুরাগকে। তুই ঘুমাসনি? অনুরাগ মাথার নিচে দুহাত দিয়ে আয়েশ করে শুয়ে বন্ধুর চেহারার দিকে তাকালো। ঘুমালে মাঝরাতের বিনোদন মিস করতে যেতাম। আলো আধারের মাঝেও সাইবানের উজ্জ্বল ত্বকে ফুটে ওঠা লালিমা স্পষ্ট দেখা গেল। ধরা খেয়ে উপর হয়ে বালিশে মুখ গুজে ফেলল সে। অনুরাগ দুর্ধর্ষ বন্ধুকে এমন নেতিয়ে পড়া লজ্জাবতীর মতন আচরণ করতে দেখে বেশ বিনোদন পেল। তুই পারলে বৌদিকে ফুতুলের মতন কাছের বক্সে সাজিয়ে শুধু আজীবন দেখেই যাবি। অনুরাগ, ভালো হচ্ছে না কিন্তু। গঙিয়ে উঠে ফিসফিস করলো সাইবান। অনুরাগ এক গাল হাসলো। এত অনুভূতি বুকে চেপে থাকিস কিভাবে? এখানে এলেই ফাঁকান। কেবিনে থাকারও দরকার ছিল বৌদির সাথে, তাহলে অন্তত কিছু মিছু হতো। সেটাই তো সমস্যা। দুহাত মুষ্টিবদ্ধ করে ফেললো সাইবান, বালিশে মুখ গুজে রেখে বলল। ওখানে থাকলে আমি নিজেকে আটকাতে পারতাম না অনুরাগ। ওনার আশেপাশে থাকলে আমি হায়না হয়ে যাই, হায়না। কেবিনের ভেতর ইজান এবং সুগন্ধা দুজনেই গভীর ঘুমে আচ্ছন্ন। ইরাম বেরিয়েছে বাইরে, তার কিছুতেই ঘুম আসছে না। মনে অভিমান আর মাথার ভেতর হাজারো চিন্তা। করিডোরের বেশিরভাগ লাইট নিভিয়ে দেওয়া হয়েছে। লঞ্চের ভেতরের অধিকাংশ যাত্রী নিদ্রাচ্ছন্ন। বাতাসে যেন এখন বরফ ঝরছে। ইরাম সাইবানের দেওয়া জ্যাকেটটা গায়ে জড়িয়ে বেরিয়েছে, তবুও কানে বাতাস লেগে ঠান্ডা অনুভূত হচ্ছে। থামলো না সে, রেলিং ঘেঁষে হাঁটতে হাঁটতে এগোলো উদ্দেশ্যহীনভাবে। নিজেকে নিজেই বুঝতে পারছে না ইরাম। সে তো পণ করেছিল নিজের কেরিয়ার গড়া পর্যন্তই এই সম্পর্ক সীমাবদ্ধ রাখার চেষ্টা করবে, অথচ আজ একটা দিন তার সমস্ত অনুভূতিকে এভাবে বদলে দিল কিভাবে? অভিমান কেন হবে তার? সাইবান তার প্রশংসা করলো কিনা করলো, বলল কিনা বলল, তার সাথে থাকলো কিনা থাকলো, এতে তো তার কিছুই যায় আসার কথা না। অন্তত এতদিন কিছুই যাই আসতো না, কিন্তু আজ এমন অস্বস্তি কেন লাগছে? সাইবান শুধু এক কেবিন থেকে অন্য কেবিনে গিয়েছে, এটুকু কাণ্ডে এত দূরত্ব কেন অনুভূত হচ্ছে? কি হয়েছে তোমার ইরাম?
নিজেকে নিজে প্রশ্ন করলো রমণী, অথচ উত্তর মিলল না। সে কি দুর্বল হয়ে পড়ছে? এই দুর্বলতার পরিণতি কি ভয়ঙ্কর নয়? অজান্তেই ইরামের পা দুটো তাকে ঠিকই রয়্যাল কেবিনের দিকে নিয়ে গেল। সে টের পেল মাঝ পথ পর্যন্ত পৌঁছে এখানে কি করছে সে? সাইবানের ঠিকানায় কেন এসে দাঁড়ালো? ইরাম আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে উল্টে ঘুরে গেল। চলে যাওয়া দরকার তার, কিন্তু পারল না। সামনের একটি দৃশ্য তাকে থক্কাতে বাধ্য করলো। অদূরে রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে তিতলি। মেয়েটির ভঙ্গিমা কেমন যেন, মাথাটা নুইয়ে আছে, শরীর হালকা দুলছে, চুলগুলো খোলা, তীব্র বাতাসে ঘুরপাক খাচ্ছে। ইরাম পায়ে পায়ে এগিয়ে গেল। কিছু একটা অদ্ভুত লাগছে তার কাছে, তাই আলতো করে হাত রাখলো সে তিতলির কাঁধে। এই যে ভালোবাসার মানুষগুলো, প্রতিদিন রোমান্টিক সব সুন্দর সুন্দর গল্প এবং পরবর্তী পার্টগুলো পেতে এখনই আমাদের স্বপ্নের গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর সাথে আমাদের গল্পগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে আমাদের স্বপ্নের গল্প চ্যানেলের সাথে থেকে আমাদের গল্পগুলো শোনা ও উপভোগ করার জন্য।